যুক্তিবাদের চোখে আম্বেদকর বইটির মোড়ক উন্মোচন করছেন অ্যাডভোকেট গৌতম মুখার্জি। ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই বইটি সকলের পড়া উচিত। যারা যারা ইন্টারেস্টেড তারা সকলেই পড়ুন, পড়ে অনেক কিছু জানতে পারবেন, নতুন চোখ খুলে যাবে। তবে বইটি মোটামুটি যে দৃষ্টিভঙ্গিতে আপনি লিখেছেন সেটা মোটামুটি আমি মলাট দেখে বলতে পারছি, কারণ বলা হয় মলাটি নাকি ললাট। তো সন্তোষের একটা বিরাট অবদান রয়েছে এই সমীন্দ্রকে উৎসাহিত করতে যে এই ধরনের বইটি প্রকাশ করা দরকার। সুতরাং বলা যেতে পারে ওই গর্ভযন্ত্রণা উপশম করার অন্যতম চিকিৎসক আমাদের সন্তোষ শর্মা। কারণ এই বইটাতে অনেকেই নাম দিতে চাননি, এই কারণে চাননি, সেই কারণে আমি কৃতজ্ঞতা পত্রে লিখিও নি, ভয়ে, নানা কারণে নানা ভয়ে। আমি তথ্য ছাড়া কিছু লিখি না, এবং যতটুকুনি জানি ততটুকুনি লিখি। যেটা জানি না সেটা লিখবো না, বলবো না। সেখানে সংবিধানের সমালোচনাও আছে, সেখান থেকে কিছু আছে। সংবিধানের সমালোচনা পুরো করা হয়নি। সেই ভাষায় যদি আমি আম্বেদকরকে আক্রমণ করি তাহলে বোধহয় মামলা হবে। বইটির যুক্তিবাদের চোখে আম্বেদকর বইটির মোড়ক উন্মোচন করছেন অ্যাডভোকেট গৌতম মুখার্জি। গৌতম মুখার্জি এবার কিছু বলবেন। গৌতম মুখার্জি কিছু বলবেন, আর কিছু ওখান থেকে নিয়ে আসো। অসাধারণ একটা বই, অনেক পরিশ্রম করে লেখা। যত পাতা উল্টেছি ততই অবাক হয়েছি। বিভিন্ন নতুন নতুন তথ্য, অজানা তথ্য জানতে পেরে। খুব পরিশ্রম করে লেখা এই বই। আমি লেখককে তার পরিশ্রমের জন্য এবং আমাদের কাছে একটা সুন্দর উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই বইটি সকলের পড়া উচিত। যারা যারা ইন্টারেস্টেড তারা সকলেই পড়ুন, পড়ে অনেক কিছু জানতে পারবেন, নতুন চোখ খুলে যাবে। আমার এপাশে রয়েছে যিনি এই বইটা দ্রুত বলতে মাত্র 18 দিনে এই যে লেখা, লিপিকরণ এবং ছবি এখানে ঠিকঠাক করা, এই পুরো ব্যাপারটা করেছেন মাত্র 18 দিনে ভাস্কর দাস। এর প্রতি আমি কৃতজ্ঞ এবং অভিনন্দন জানাবো। বোধহয় টাকা দিয়ে এই কাজ পাওয়া যায় না, এটা টাকার কাজ নয়, মানে এটা ভালোবাসার কাজ। বলুক, কিছুটা তো পড়েছেন। এই বইটা যে আঙ্গিকে লেখা, সেই আঙ্গিকটা নতুনভাবে একটা আমরা আম্বেদকরকে দেখতে পাবো। এই আঙ্গিকটা আমরা জানতাম না, এবং এই ছবির মধ্যে দিয়ে আমাদের রাজনৈতিক পরিস্থিতি সেটাও জানা যাবে। ধন্যবাদ। প্রচ্ছদ যিনি করেছেন ডি সরকার, সেই ডি সরকার মাত্র 15 মিনিটে। এটা অভাবনীয়। কিছু বল, যা খুশি। মোটামুটি তো পড়েছো। বইটা পড়া হয়নি। আচ্ছা, পড়া হয়নি, তাহলে কি হবে? বইটা পড়ে কিরকম লাগে? হ্যাঁ, বইটা খুবই সুন্দর, অনেক পরিশ্রম করে করা হয়েছে, এটা বোঝা যাচ্ছে। আর বইটা পড়ে আমি মতামতটা পরে জানাবো। সমীন্দ্র কুণাল অনেক ধৈর্য ধরে এই যুক্তিবাদের চোখে আম্বেদকর এই বইটি লিখেছেন। আম্বেদকরের ওপর অনেক বই আছে, কিন্তু একটু যুক্তিবাদের নিরিখে যখন বলতে হয় তাহলে কিছুটা সাদাকে সাদা বলতে হয়, কিছুটা কালোকে কালো বলতে হয়। সেটা বইয়ের প্রচ্ছদ দেখেই আপনারা বুঝতে পারছেন। আম্বেদকরের সঙ্গে বাংলার একটা প্রাচীন সম্পর্ক আছে, যার মূলে ছিলেন যোগেন্দ্রনাথ মণ্ডল। তাকে কিন্তু মহারাষ্ট্রে তিনি যখন লড়াইতে সামনে আসতে পারছিলেন না, তাকে কিন্তু এই বাংলায় নিয়ে এসে নির্বাচনে দাঁড় করিয়ে আম্বেদকরকে জিতিয়েছিলেন। পাশাপাশি আমরা দেখেছি সাউথ ইন্ডিয়াতে, সেখানে আমরা পেয়েছি ইভি রামাস্বামীকে পেয়েছি। তা একদিকে ইভি রামাস্বামী, আরেকদিকে আম্বেদকর, আরেকদিকে যোগেন্দ্রনাথ মণ্ডল। সুতরাং ওই ধর্মীয় নিরিখে যদি বলা হয় ত্রিদেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর,
যুক্তিবাদীদের কাছে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনই থাকে। অসংখ্য ধন্যবাদ সোমেন্দ্র কুণাল, আপনার বইটি এখনো আমার পড়ার সুযোগ হয়নি, তবে বইটি মোটামুটি যে দৃষ্টিভঙ্গিতে আপনি লিখেছেন সেটা মোটামুটি আমি মলাট দেখে বলতে পারছি, কারণ বলা হয় মলাটি নাকি ললাট। তো যাই হোক, তো আগামী দিনে এই ধরনের মানে গবেষণা, এগুলো কিন্তু যারা যুক্তিবাদী গবেষণা করেন বা যুক্তিবাদে বিশ্বাস রাখেন তাদের কিন্তু একটা স্পষ্ট ধারণা করতে বইটা অনেক কাজে লাগবে বলে মনে করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাই। আর আমাদের সহযোগী যিনি আগামী দিনে এই বইটি আপনাদের সামনে পৌঁছে দিতে পারেন এরকম একটা পরিকল্পনা করেছেন, আমাদের সঙ্গেই তিনি আছেন, তাকে দিচ্ছি। কিছু তো বলবে? হ্যাঁ, থ্যাংক ইউ দাদাকে। তো খুব ভালো লাগছে এখানে এসে এবং এখানে থাকতে পেরে। তো একটা কথাই বলবো যে আপনারা বেশি করে বই পড়ুন, বেশি করে বই কিনুন, এটুকু বলেই আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। আরেকটা কথা যেটা বলা না বললে অনেক মানে ভুল হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, এর পেছনে কিন্তু কর্মকাণ্ডে আরেকজন নায়ক আছেন, তার কথা বলছি। সে হচ্ছে সন্তোষ শর্মা, সাংবাদিক এবং যুক্তিবাদী আন্দোলনের একজন মানে সংগ্রামী বলতে পারেন। তো সন্তোষের একটা বিরাট অবদান রয়েছে এই সোমেন্দ্রকে উৎসাহিত করতে যে এই ধরনের বইটি প্রকাশ করা দরকার। সুতরাং বলা যেতে পারে ওই গর্ভযন্ত্রণা উপশম করার অন্যতম চিকিৎসক আমাদের সন্তোষ শর্মা। হ্যাঁ, মাত্র আগস্ট মাসে এই শেষের দিকে এবং সেপ্টেম্বরের শুরুতে সন্তোষ আমাকে খুব উৎসাহিত করলো যে এইগুলো কেন ফেসবুকে লেখা থাকবে, এগুলো বই আকারে বেরো। এইবার 3 তারিখ নাগাদ লেখা শুরু করেছি, 3 তারিখ সেপ্টেম্বরের 3 তারিখ নাগাদ লেখা শুরু করেছি এবং শেষ করেছি ওই বিরসা মুন্ডার মৃত্যুদিন 15ই নভেম্বর। তার মধ্যে এটি প্রথমে শুরুতে ছিল 6 ফরমার মতো, মানে ওই 90 পাতা 100 পাতার মতো। তো একজন প্রকাশকের পিছনে আরও আছেন, তার নামটা এখানে নিতে চাচ্ছি না যতক্ষণ না তিনি আসছেন, কারণ এই বইটাতে অনেকেই নাম দিতে চাননি। এই কারণে চাননি, সেই কারণে আমি কৃতজ্ঞতাপত্রে লিখিও নি, ভয়ে, নানা কারণে নানা ভয়ে। তো তিনি প্রথমে বললেন আরেকটু বড় করুন, এই আরেকটু বড় করতে করতে শেষ পর্যন্ত দাঁড়ালো 32 ফরম্যাট 512 পাতা। পরবর্তীকালে অনেক সংযোজন হয়েছে এবং তারপরে এটি অত্যন্ত দ্রুত আমাদের যে ছাপানোর অক্ষর সেটা দিয়ে এটাকে মানে সুন্দর একটা সজ্জায় সাজিয়ে তুলেছেন এই ভাস্কর দাস। অনবদ্য ভাস্কর দাসের এই কাজ। আর এই বইটি আইনগতভাবে কতটা গ্রহণযোগ্য বা বেআইনি কিছু হয়েছে কি না এই বিষয়ে পড়াশোনা করে বইটা দেওয়া হয়েছিল গৌতম মুখার্জি। এবং আপনাদের বলি, অনেকে ফেসবুক সম্বন্ধে অনেক রকম কথা বলেন বটে। এইবার গৌতম দা এখানে রয়েছেন, উনি বললেন যে হ্যাঁ লিখুন, উনি উৎসাহ দিয়েছেন। উৎসাহ আরও অনেকে দিয়েছেন, তাদের নাম এখানে করছি না এবং লিখিতভাবেও করিনি। আগরতলা থেকে, তারপরে উপজাতি যারা আদিবাসী তাদের মধ্যে প্রচুর, মানে প্রত্যেকের সাক্ষাৎকার নিয়েছিলাম, সেগুলো আছে এই বইতে। এবং গৌতম দাকে যখন লেখাটা পাঠালাম, গৌতম দা পড়েই প্রথমে মানে সেই 3 অক্ষরের কি একটা বললো। আমি তো ভাবলাম কি হলো, এমন কিছু খারাপ লিখেছি? বলছে না না, খারাপ লেখেননি। তারপরে তো শুনলেন গৌতম দার কথা। হ্যাঁ, গৌতম দা আরও কিছু বলবেন যে কেমন লেগেছে পড়ার পরে। হ্যাঁ, নিশ্চয়ই। প্রথম কথা হচ্ছে যে এই বইটা আমি মানে পিডিএফ থেকে আমি যতটা পেরেছিলাম দেখেছি এবং যতটা উল্টেছি, নতুন নতুন তথ্য এবং অজানা অনেক তথ্য এগুলো আমরা জানতে পেরেছি। এবং হঠাৎ আমি কয়েকটা পাতা পড়ে চমকেও উঠেছি এবং আমি সঙ্গে সঙ্গে লেখককে ফোন করে জানালাম যে অসাধারণ আপনার এই লেখা। হ্যাঁ, আপনার বই তাড়াতাড়ি লোকে পাক,
যারা উৎসাহী তারা পড়ুক, অনেক কিছু জানতে পারবে এবং নতুন চোখ খুলে যাবে তাদের। এটা দরকার, এটা এই ধরনের বই প্রকাশনার খুব দরকার। এই বইটির প্রথম খণ্ড প্রকাশিত হলো, এরপরে আরও খণ্ড নিশ্চয়ই বেরোবে। আরো খণ্ড এই কারণে সেটা হচ্ছে যে প্রথম খণ্ডে পুরো আম্বেদকর দিতে চাচ্ছিলাম, কিন্তু সেটা হচ্ছিল না। হ্যাঁ, হতে পারে যে আপনারা বলতে পারেন যে 512 পাতার ভিতরে ওই খণ্ড ঢুকলো না কেন। আপনাদের বলি, এখানে 60 পাতার উপরে, 60 পাতা তো 60 পাতার উপরে শুধু তথ্যসূত্র গ্রন্থমঞ্চী আছে। এইটা যদি দিতে না হতো, ওই অনেকে লিখলে পরে বলে যে ওটা কোথায় পেলেন, সেটা কোথায় পেলেন। এই পেয়ে আমি তথ্য ছাড়া কিছু লিখি না, এবং যতটুকুনি জানি ততটুকুনি লিখি। যেটা জানি না সেটা লিখবো না, বলবো না। তো সে কিছু করার নেই, তথ্যসূত্র দিতে হয় লিখিতভাবে, বলা তো। না হলে এখানে বাদ বাকি কিছুটা যেত। এরপরে যেগুলো আছে আম্বেদকরের, এখানে শুধু পাবেন হচ্ছে আম্বেদকরের জীবনের কিছু ঘটনা, আর এই গণপরিষদে যাওয়া এবং সংবিধান সংক্রান্ত বিষয়, এই অবধি আছে। এবার গান্ধীজির সঙ্গে তার যে একটা বিশাল বিতর্ক, যেটা নিয়ে মাস্টার্সে পড়ানো হয় এবং তার স্নাতকোত্তর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই পড়ানো হয়, এবং আইএএস আইপিএসদের একটি বই আছে বা একটি মানে পাঠ্যক্রম আছে, যেই পাঠ্যক্রমে পড়ানো হয় এই বিষয়গুলো আছে। সেখানে সংবিধানের সমালোচনাও আছে, সেখান থেকে কিছু আছে। সংবিধানের সমালোচনা পুরো করা হয়নি, যতটা না সংবিধানের এই তৈরি করতে গিয়ে যতটুকুনি তা আছে। অজানা বিষয়ের মধ্যে আছে সংবিধানের জননী কারা। প্রথম কথা বলি যে এই যে আমাদের মধ্যে একটা প্রচার আছে, আমরা জানতাম, মানে আমিও ছোটবেলা থেকে জানতাম যে আম্বেদকর সংবিধানের স্থপতি বা রচনাকারী বা লেখক ইত্যাদি যেটা বলা হয়। আদৌ কি সেটা? এটার উত্তর আমি এখানে মুখে দেবো না, কারণ এটার এখন এক কথায় বলা যাবে না। এটার অনেক কিছু কার্যকারণ আছে, সেগুলো এখানে বিশ্লেষণ করা আছে এবং সিদ্ধান্ত নেওয়া আছে আদৌ তিনি কি না। দ্বিতীয়টা হচ্ছে আম্বেদকর এবং গান্ধীজির বিবাদ। সে বিবাদ মানে কোন পর্যায়ে পৌঁছেছিল, যদি আম্বেদকর গান্ধীজিকে যেভাবে আক্রমণ করেছেন এবং 30 বছর ধরে, সেই ভাষায় যদি আমি আম্বেদকরকে আক্রমণ করি তাহলে বোধহয় মামলা হবে। কিন্তু গান্ধীজি বা কংগ্রেস কখনো মামলা করেননি, আমিও সেভাবে আক্রমণ করিনি। আজকে কেন এটা গেল বইয়ের কথা। আজকের উদ্বোধনের, আজকে মোড়ক উন্মোচনের কথা বলি। আজকের দিনটা 30শে জানুয়ারি। আজকের দিনেই 5টা 5 মিনিটে, বিকেল 5টা 5 মিনিটে গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয় এবং গান্ধীজি শহীদ হন। যেহেতু এই তারিখে এবং গান্ধীজিকে যেহেতু উৎসর্গ করা আছে বইটি, সে কারণে এই সময়টাই নেওয়া হলো, উদ্বোধন করা হলো। হ্যাঁ, উদ্বোধন করা হলো। এই যে এক্ষুনি হয়েছে, এই সময়টাতেই হয়েছে, আনুমানিক সময়। তো আর বইতে যা যা আছে তা আমি নিজেও ভাবতে পারিনি যে এত কিছু দেওয়া যেতে পারে ওই সময়টা। বাকি যেটা রইল সেটা হচ্ছে গৌতম বুদ্ধ এবং আম্বেদকর এবং গৌতম বুদ্ধ এবং কার্ল মার্কস কমিউনিজম নিয়ে তিনি যে বিশ্লেষণগুলো করেছিলেন সেটা, এবং বাঙালি সম্বন্ধে তার কিছু মতামত আছেন এবং লিখিতভাবে আছে সেই অংশটা, এবং তার অর্থনীতি। তিনি বই লিখেছিলেন, দুটো গবেষণাপত্র লিখেছিলেন, একটি বোধহয় 1916-তে এবং এরপরে 1923-এ, প্রবলেম অফ রুপি। সেটা বিশ্লেষণ করবার ইচ্ছে আছে, এবং তিনি অর্থনীতি নিয়ে যা বলেছেন সেগুলো আজকের দিনেও সচল কিনা, আর তখনও সচল ছিল কিনা, তখনও সেটা যৌক্তিক ছিল কিনা, সেটা আমরা আলোচনা করতেই পারি। এবং সর্বোপরি এটা বলি, আমার এখানে লিখেও দিয়েছি এবং আপনারা পড়ে নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটা আম্বেদকরের নিন্দা করবার জন্য বা আম্বেদকরকে হীন করবার জন্য নয়। সত্য যেটা
এবার কি আপনি যদি একটি গ্লাসকে পাহাড় বানিয়ে নিজের মনে বিশ্বাসে রাখেন, তাহলে পরে কেউ এসে যদি বলে ওটা গ্লাস, তাহলে আপনার ঘা লাগবেই, এটা স্বাভাবিক, আপনি পাহাড় ভাবতেন। বিশ্বাস জিনিসটা সরিয়ে দিতে হবে, যুক্তির ভিত্তিতে আসতে হবে, তথ্য প্রমাণের ভিত্তিতে আসতে হবে, ইতিহাসে কি বলেছে। এবার যেটা বলা আছে সেগুলো দেওয়া আছে। এরপরেও অনুরোধ করেছি, যদি এর বাইরে এই বিষয় সংক্রান্ত এখানে যা আছে সেখানে সেই বিষয়গুলো সংক্রান্ত যদি অন্য কোনো তথ্যসূত্র আপনাদের কারো কাছে থাকে আমাকে জানাবেন, আমি এর পরবর্তী সংস্করণে সংযোজন করে দেব এবং তারও কারণ জানাবো। এই হচ্ছে আমার বইটা নিয়ে আপাতত বক্তব্য। আমি আশা করব, এবং এই মুহূর্তে খুবই কম, মানে তাড়াহুড়োয় ছাপানো হয়েছে বলে খুব কম কপি হয়েছে। দু এক দিনের মধ্যে এটা আরও বেশি কপি চলে আসবে, বিভিন্ন জায়গায় পাবেন, এবং এখানে নাম্বার দেওয়া আছে, সেই বিজ্ঞাপনেও যাচ্ছে, সেই নাম্বারে খোঁজ করলে অবশ্যই পাবেন।